কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। তাকে কি নামে ডাকবো সেটা খুবই সিক্রেট একটা বিষয়। তবে আজকে থেকে আমাদের নতুন একটা শো শুরু হয়ে গেল। এই শোটার নাম কিন্তু আমি ঠিক করে ফেলেছি, যেটার নাম হলো দ্য ক্যামেরা ফাইলস। এটা উইকলি একটা শো হবে, যেখানে প্রত্যেক উইকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব এবং নতুন ক্যামেরা গিয়ার ফিল্ম মেকিং রিলেটেড যত নিউজ আছে, যত নতুন গেজেট বের হয়েছে, সেগুলো সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। তো প্রথম এপিসোড আজকে। আপনাদের যদি এই শোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন। শুরু করবো একটা ফার্মওয়্যার আপডেটের নিউজ দিয়ে। যারা প্যানাসনিক লাভার রয়েছেন, যারা প্যানাসনিক লুমেক্স S52 এবং S52X ব্যবহার করেন এবং যারা Z9 II ব্যবহার করেন, তাদের জন্য একটা ভালো নিউজ আছে। আপনাদের নতুন একটা ফার্মওয়্যার আপডেট কিন্তু চলে এসছে। এখানে যে সাপোর্টটা আপনারা পাবেন, লুমেক্সের যে ল্যাব অ্যাপ রয়েছে, সেখানে কিন্তু এখন আপনারা কানেক্ট করতে পারবেন আপনাদের ক্যামেরাটাকে এবং নতুন 5 GHz ওয়াইফাই ফ্রিকোয়েন্সি ব্যান্ড যে অপশন, সেটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। এবং নতুন প্যানাসনিকের যে এক্সেলার মডেল রয়েছে, সনির যেরকম এক্সেলার টপ হ্যান্ডেল মডেল রয়েছে, ওরকম প্যানাসনিকের রয়েছে, সেই এক্সেলার মডেলের সাপোর্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। লাইকা মনোক্রোম ফটো স্টাইল পেয়ে যাবেন আপনাদের ক্যামেরাতে এবং এই আপডেটটা কিন্তু অক্টোবরের 9 তারিখ থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। সো এখনও যদি আপনি ফার্মওয়্যার আপডেট না করে থাকেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব নতুন ফার্মওয়্যারটা অবশ্যই আপডেট করে নেবেন। দ্বিতীয় যে নিউজ, সেটা হলো লেক্সারের 2 TB প্রফেশনাল গো পোর্টেবল SSD রিলিজ হয়ে গিয়েছে, যেটা টাইপ সি যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোর জন্য ডিজাইন করা হয়েছে। অরিজিনালি এটা কিন্তু মোবাইল ফোনের জন্য ডিজাইন করা হয়েছে। আইফোনের যে টাইপ সি মডিউল চলে আসছে, সেখানে আপনি কানেক্ট করে এখন কিন্তু আইফোনে প্রফেশনাল ভিডিওগ্রাফি আপনি করতে পারবেন। আপনারা যদি প্রো রেজে শ্যুট করে থাকেন, এই ডিভাইসটা কিন্তু আপনাদেরকে হেল্প করতে পারবে। আমেরিকান এই লেক্সার কোম্পানি তাদের যে নতুন 2 TB সলিউশন নিয়ে আসছে, সেটা কিন্তু খুবই ছোট একটা কম্প্যাক্ট বডি, প্লাগ অ্যান্ড প্লে, জাস্ট ডিরেক্টলি কানেক্ট করলেই হবে। আপনি শুধু স্মার্টফোনে না, যে কোনো টাইপ সি ক্যাপাবল ডিভাইসে কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন। এখানে USB-C 3.2 Gen 2 ব্যবহার করা হয়েছে এবং এটার রিড স্পিড হলো 1050 Mbps এবং রাইট স্পিড হলো 1000 Mbps। রিড রাইট স্পিড আর একটু বেশি হলে বেটার হতো, তবে আমার মনে হয় প্রোরেজে যদি আপনি রেকর্ড করেন ঠিকঠাকভাবে কিন্তু আপনি চালিয়ে নিতে পারবেন। এরপর এক্সাইটিং একটা নিউজ রয়েছে, DJI Air 3S ড্রোন কিন্তু রিলিজ হয়ে গিয়েছে। DJI Air 3 সেটা কিন্তু অনেক দিন ধরে বাজারে আছে এবং সেটা কিন্তু বেশ ভালো একটা পপুলারিটি পেয়েছে। সেটার ধারাবাহিকতায় DJI তাদের নতুন যে ড্রোন Air 3S বাজারে নিয়ে এসছে। এখানে বেশ কিছু আপগ্রেড থাকছে। এখানে 1 ইঞ্চ আমরা একটা সেন্সর পেয়ে যাচ্ছি এবং লাইডার সেন্সরের সাপোর্ট কিন্তু এখানে থাকবে অপটিক্যাল অ্যাভয়েডেন্সের জন্য। এবং বর্তমান মার্কেটে DJI যে ড্রোনগুলো রয়েছে, আমি যতগুলো ভিডিও এখন পর্যন্ত দেখেছি, মনে হয়েছে অপটিক্যাল অ্যাভয়েডেন্সের কথা যদি চিন্তা করি, DJI Air 3S সব থেকে বেস্ট পারফর্ম করবে। এবং এটা টেক অফ ওয়েট হলো 724 গ্রামের মতন। ডুয়েল ক্যামেরা মডেল আপনারা পেয়ে যাবেন। প্রাইমারি যে ক্যামেরা রয়েছে সেটার সেন্সর সাইজ হলো 1 ইঞ্চ এবং সেখানে 50 মেগাপিক্সেলের সিমোস সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটা হলো 24 মিলিমিটার ইকুইভ্যালেন্ট একটা ফোকাল লেন্থ আপনারা পাবেন। অ্যাপারচার হলো 1.8। সেকেন্ডারি যে টেলিফটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে, সেটায় যে সেন্সর ব্যবহার করেছে সেটা হলো 1/1.3 এবং 48 মেগাপিক্সেলের একটা সিমোস সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে। ফোকাল লেন্থ পাবেন 70 মিলিমিটার ইকুইভ্যালেন্ট একটা ফোকাল লেন্থ এবং অ্যাপারচার 2.8-এর মতন পাবেন। 4K-তে যদি আপনারা ভিডিও রেকর্ড করেন, সেক্ষেত্রে কিন্তু 4K-তে 24 FPS, 25, 30, 48, 50, 60 এবং 120 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর যারা ভার্টিক্যাল ভিডিও ধারণ করেন, তারা কিন্তু 2.7K-তে ভার্টিক্যাল ভিডিও শ্যুট করতে পারবেন। এখানে মূলত সেন্সরটাকে ক্রপ করে মাঝখানে যে রিড আউট, সেটাকে দিয়ে আপনাকে ভার্টিক্যাল করবে। সো আপনি ভার্টিক্যালের একটা সাপোর্ট পাচ্ছেন। আর DJI এখানে যে জিনিসটা ব্যবহার করেছে, সেটা হলো তাদের নতুন যে ক্যামেরাগুলো রয়েছে, সেখানে কিন্তু তারা লক ছাড়াও 10 বিটের সাপোর্ট দিয়ে থাকছে। তো সেরকমভাবে Air 3S-এও কিন্তু আপনি যদি নর্মাল কালার প্রোফাইলে রেকর্ড করেন H.265-এ, তখন কিন্তু আপনি 10 বিট কালার মোডে রেকর্ড করতে পারবেন, যেখানে আপনি একটা রিচার কালার পাবেন এবং এডিটের সময় হালকা কিছু আপনারা টুইক করতে পারবেন। যারা লগের যে ঝামেলা নিতে চান না, তাদের জন্য এটা বেটার একটা অপশন হতে পারে। DJI ক্লেম করেছে দুইটা ক্যামেরা মডিউল থেকেই কিন্তু আপনারা 14 স্টপের মতন ডাইনামিক রেঞ্জ পেয়ে যাবেন এবং এটার ভিতরে ইন্টারনাল 42 গিগাবাইটের একটা মেমোরি দেওয়া আছে। অনেকেই কিন্তু দেখা যায় বাইরে চলে যাই আমরা ড্রোন দিয়ে ভিডিও শ্যুট করতে গিয়ে মনে পড়ে মেমোরি কার্ড টানিনি, সেক্ষেত্রে কিন্তু আপনি ইমার্জেন্সি সিচুয়েশানে এই 42 জিবি যে মেমোরি রয়েছে সেটাকে ব্যবহার করতে পারবেন। এটা আমার কাছে দারুণ মনে হয়েছে। এটা কিন্তু তাদের যে লেটেস্ট ক্যামেরা বের হয়েছে অ্যাকশন 5 Pro, সেখানেও কিন্তু তারা বিল্ট ইন মেমোরি দিয়ে দিয়েছে। ইভেন DJI-এর যে নিও ড্রোনটা কয়েকদিন আগে রিলিজ হলো, সেখানে কিন্তু বিল্ট ইন মেমোরি দেওয়া আছে। আমার মনে হয় এরপর থেকে তারা যে ড্রোন বা ক্যামেরাগুলো রিলিজ করবে, প্রত্যেকটাতেই ইনবিল্ট মেমোরি দেওয়া থাকবে। ফ্রন্ট ফেসিং একটা লাইডার সেন্সর দেওয়া আছে এবং 6টা ভিশন সেন্সর দেওয়া আছে, যার কারণে কিন্তু আপনি রাতের বেলায়ও অটোনোমাসলি ফ্লাই করতে পারবেন উইদাউট এনি ইস্যু। সো যারা একটু প্রো কনজিউমার লেভেলে যেতে চান,
একদম বিগিনার লেভেল থেকে আপনি যদি একটু জাম্প আউট করে একটু বেটার রেজাল্ট নিতে চান, সেই ক্ষেত্রে DJI Air 3s বেটার একটা চয়েস হতে পারে। এটার বর্তমানে RC2 যে রিমোট, সেটা দিয়ে যদি আমরা বাংলাদেশ থেকে কিনতে যাই আমাদের 1,80,000 টাকার মতন খরচ হবে। তো আমার মনে হয় মোটামুটি ফেয়ার প্রাইস, তবে আরেকটু যদি আপনি ওয়েট করেন তাহলে কিন্তু দামটা কমতে পারে। নেক্সটে ক্যানন EOS C80 এবং C400-এ আমরা নেটিভ frame.io ক্যামেরা টু ক্লাউড ইন্টিগ্রেশন পেয়ে যাচ্ছি। ক্যানন অ্যাডোবির সাথে কোলাব করেছে এবং তাদের যে frame.io সার্ভিস রয়েছে সেটার ব্যবহার করে আপনি ডিরেক্টলি ক্যামেরার যে ফুটেজ রয়েছে সেটা ক্লাউডে নিয়ে যেতে পারবেন। এতে করে পোস্ট প্রসেসিংয়ে বা যারা আপনার এডিটোরিয়াল প্যানেলে রয়েছে তারা কিন্তু ডিরেক্টলি আপনার অনসেট থেকে যে ফুটেজগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস পেয়ে যাবে। সো এখানে অনেক হ্যাসেল কমে যাবে, অনেক স্পিড আপ হবে পোস্ট প্রসেসিংয়ে। frame.io কিন্তু অরিজিনালি অ্যাডোবির প্রোডাক্ট ছিল না, অ্যাডোবি এটা 2021 সালে কিনে নিয়েছে এবং এটার মাধ্যমে আপনি খুব ইজিলি আপনার যে ভিডিও রয়েছে সেগুলোকে রিভিউ করতে পারবেন। এবং আপনি যদি টিমের সাথে কাজ করেন frame.io কিন্তু আপনাকে অনেক হেল্প করতে পারে। এখান থেকে আপনার মতামতগুলো জেনে নিতে পারবেন বিভিন্ন ডিপার্টমেন্টের। ইভেন আপনি যদি ক্লায়েন্টের সাথেও কাজ করেন frame.io কিন্তু বেশ ভালো একটা সার্ভিস দিবে তাদের যে ফিডব্যাক রয়েছে সেগুলো গ্যাদার করার জন্য। এরপরে কথা বলবো লাওয়া লেন্স নিয়ে। লাওয়ার আপনারা প্রবলেন্স সম্পর্কে অনেকেই জানেন, সেই কোম্পানিরই তাদের নতুন একটা সিরিজ বের করেছে যেটার নাম হলো Proteus Flex সিরিজ, এবং এইখানে আপনারা 2x অ্যানামরফিক যে লেন্স সেগুলো পেয়ে যাচ্ছেন এবং বেশ কয়েকটা লেন্স কিন্তু এখানে রিলিজ করা হয়েছে। লাওয়া Proteus Flex সিরিজে আমরা যে ফোকাল লেন্থগুলো পাচ্ছি সেগুলো হলো 28, 35, 45, 60, 85 এবং 100 মিলিমিটারের ফোকাল লেন্থ, এবং এগুলোর যে অ্যাপারচার সেগুলো কিন্তু T2 থেকে ভ্যারিয়েবল হয়ে T22 পর্যন্ত হবে। এবং এটার সাথে আমরা 4টা ফ্লেয়ার মডিউল পেয়ে যাব যেগুলো হলো অ্যাম্বার, সিলভার, ব্লু এবং ক্লিয়ার। এবং এই ক্লিয়ার ফ্লেয়ার মডিউল এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে হরাইজন্টাল যে লেন্স ফ্লেয়ার রয়েছে সেটা আরও বেশি ক্লিন হয় এবং আপনি ক্লিয়ার একটা লুক পান। এবং এই লেন্সগুলো PL মাউন্টের জন্য ডিজাইন করা হয়েছে, তবে মনে হয় কিটের সাথে তারা ক্যাননের যে মাউন্ট রয়েছে এবং সনের যে মাউন্ট রয়েছে সেটা প্রোভাইড করে দেবে। তবে এটার যে প্রাইস সেই প্রাইস রেঞ্জ অনুযায়ী এটা শুধুমাত্র সুপার 35 বা APS-এ যে সেন্সর কাভারেজ রয়েছে সেটাকেই কাভার করবে, যেটা আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টিং মনে হয়েছে। ফুল ফ্রেম কভারেজ থাকলে আরও বেটার হতো। নেক্সট হলো নতুন ক্যামেরা রিলিজ করেছে FUJIFILM এবং এটার মডেল হলো X-M5। এখানে আপনি 6.2K-তে হাইয়েস্ট 30p-তে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 4K-তে যদি রেকর্ড করেন তখন 50 FPS এবং 60 FPS-এর আপনি সাপোর্ট পাবেন। এটার স্পেশালিটি হলো এটার কম্প্যাক্ট বডি এবং এটা হাইব্রিড একটা ক্যামেরা FUJIFILM তৈরি করেছে, তবে তাদের যে 26 মেগাপিক্সেলের সেন্সর সেটাই এখানে ব্যবহার করা হয়েছে। ইমপ্রুভ প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে, এর কারণে আপনার 6.2K-এর যে সাপোর্টটা আপনারা কিন্তু সেখানে পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা 26 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন, তাছাড়া ভিডিও তো বললামই 6.2K-তে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে এখানে যদি আপনি ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করেন 240 FPS-এর সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন। এর সাথে সাথে কিন্তু FUJIFILM আরও 2টা লেন্সও রিলিজ করেছে, যেটা হলো X-F16-55mm এবং X-F500mm। এই ক্যামেরাতে কিন্তু এক্সটেন্সিভ DIS বা ডিজিটাল ইমেজ স্টেবিলাইজেশন ব্যবহার করা হয়েছে স্মুথ ভিডিও যাতে করে আপনারা রেকর্ড করতে পারেন। এবং এইখানে ইন্টারনাল মাইক্রোফোন অ্যাডে রেকর্ড করা হয়েছে, যারা ব্লগ করেন তাদের জন্য স্পেশালি এটা খুবই কাজে দেবে। এবং এখানে কিন্তু আমরা আর্টিকুলেটিং স্ক্রিন পেয়ে যাচ্ছি, ব্লগিংয়ের সময় আপনি নিজেকে খুব সুন্দরভাবে দেখে নিতে পারবেন। ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে এখানে কোনো ধরনের ভিউ ফাইন্ডার দেওয়া হয়নি, ভিউ ফাইন্ডার দেওয়া হলে কিন্তু বেশ ভালো একটা হাইব্রিড ক্যামেরা এটা হতে পারতো। নেক্সট হলো DaVinci Resolve-এর নতুন আপডেট চলে আসছে যেটা হলো 19.0.2 এবং এখানে আমরা খুব বেশি আপডেটের জিনিসপত্র দেখতে পাচ্ছি না। এখানে স্পেশাল যে জিনিসটা মনে হয়েছে সেটা হলো আমরা .ts যে ভিডিও ক্লিপ রয়েছে সেগুলোর সাপোর্ট পেয়ে যাচ্ছি। স্পেশালি এখানে ব্ল্যাক ম্যাজিক ফোকাস করেছে বাগ ফিক্সিংয়ে, যেরকম কাট পেজে অডিও যখন আমরা শুধুমাত্র রিপেল ডিলিট করতাম সেখানে একটা বাগ ছিল সেটাকে তারা ফিক্স করেছে এবং জেনারেল যে পারফরমেন্স রয়েছে, স্টেবিলিটি রয়েছে সেগুলোকে ইমপ্রুভমেন্ট করেছে। এছাড়া টুকটাক কিছু আপডেট রয়েছে যেগুলো আসলে স্পেশাল ওরকম কিছু না, বেশিরভাগই বাগ ফিক্সিংয়ের দিকে তারা এই যে রিলিজ রয়েছে সেখানে নজর দিয়েছে। তবে অ্যাডোবি এখানে বাজিমাত দেখিয়ে দিয়েছে, তাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোর যে নতুন আপডেট চলে আসছে 2025। বর্তমানে এটা এখনও পাবলিক রিলিজে অ্যাভেলেবেল হয়নি, তবে আপনি যদি বেটা যে অ্যাপ রয়েছে ডাউনলোড করেন এই ফিচারগুলো এখনই উপভোগ করতে পারবেন। তাদের নতুন যে ডিজাইন সেখানে প্রথমে যখন আপনি ওপেন করবেন নতুন প্রজেক্ট করার সময় দেখবেন নতুন করে তারা রিডিজাইন করেছে। এখানে স্পেশালি আপনি যখন প্রজেক্ট শুরু করছেন তখন আপনার প্রজেক্ট অনুযায়ী টেমপ্লেট চুজ করতে পারবেন, আপনি নিজেও টেমপ্লেট তৈরি করে রাখতে পারবেন। এখানে স্ট্যান্ডার্ড যে টেমপ্লেট রয়েছে সেটা আমার বেশ ভালো লেগেছে। 3টা নতুন কালার থিম চলে আসছে, আপনি যদি একটু কাস্টমাইজ করতে চান আপনার কাজের যে পরিবেশ সেখানে কিন্তু 3 ধরনের আপনারা কালার স্কিম পেয়ে যাবেন। তারা এসেনশিয়াল গ্রাফিক্স যে প্যানেল রয়েছে সেটাকে টাটা বাই বাই করে দিয়েছে, সো এটা আর উপস্থিত থাকছে না। এর পরিবর্তে আমরা গ্রাফিক্স টেমপ্লেট নামে একটা অপশন পাচ্ছি যেখান থেকে আমরা যে মোগাট ফাইলগুলো রয়েছে সেগুলো ইনস্টল করতে পারবো এবং ব্যবহার করতে পারবো। তবে নতুন একটা প্যানেল ইন্ট্রোডিউস করেছে যেটা হলো প্রপার্টিস প্যানেল। এটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। এই প্রপার্টিস প্যানেল ব্যবহার করে আপনি যে ক্লিপ সিলেক্ট করবেন সেই ক্লিপ অনুযায়ী কিন্তু আপনাকে
ডিফারেন্ট অপশন শো করবে এবং ডিরেক্টলি প্রপার্টিস প্যানেল থেকে আপনি পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি এগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন। ইভেন এখানে কিন্তু নতুন ক্রপ ইফেক্ট যুক্ত করা হয়েছে DaVinci রিজলভে যেরকম আছে ঠিক সেভাবেই আমরা ইনবিল্ট প্রপার্টিস প্যানেল থেকেই ক্রপ ইফেক্টের অ্যাক্সেস পেয়ে যাব, যেটা আমার কাছে দারুণ মনে হয়েছে। তবে এখানে ডাইনামিক জুমের অপশনটা এখন পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি। আমি আশা করব অ্যাডোবি ইনবিল্ট ডাইনামিক জুমের যে ব্যবস্থা সেটা করে দেবে, যাতে করে আমরা খুব সহজে ছবিগুলোকে কিংবা বিরলগুলোকে জুম ইন বা জুম আউট করতে পারি। নেক্সট এখান থেকে কিন্তু আপনি অডিওর ভলিউম চেঞ্জ করতে পারবেন এবং যে ক্লিপ রয়েছে সেটার স্পিডও চেঞ্জ করে নিতে পারবেন। সো প্রপার্টিস প্যানেলটা আমার মনে হয় আপনাদের অনেক সময় বাঁচিয়ে দেবে। প্রিমিয়ার প্রো 2024 ভার্সনে কিন্তু যখন আমরা টাইম লাইনে জুম ইন বা জুম আউট করছি তখন বেশ ভালো একটা ল্যাগ ছিল। আমি যে পয়েন্টে জুম আউট বা জুম ইন করতে চাই সেটা ঠিকঠাকভাবে করা যেত না, সেই বাগটা ফিক্স করা হয়েছে। কর্নার পিন যে ইফেক্ট ছিল আগে কিন্তু সেটা জিপিইউ অ্যাক্সেলারেটেড ছিল না, এখন জিপিইউ অ্যাক্সেলারেটেড হয়েছে। সো খুব সহজে আপনারা কর্নার পিন যে ইফেক্ট রয়েছে সেটাকে ব্যবহার করতে পারবেন। এবং লাস্টলি দ্য শো কিপার, সেটা হলো জেনারেটিভ এক্সপ্যান্ড। জেনারেটিভ এক্সপ্যান্ড যে ফিচার সেটা কিন্তু অ্যাডোবির যে ফায়ারফ্লাই এআই রয়েছে সেটাকে ব্যবহার করে কাজ করবে। এবং এখানে আপনি কোনো ক্লিপের সাপোজ 5 সেকেন্ডের একটা ক্লিপ কিন্তু আরও 2 সেকেন্ড এক্সট্রা আপনার দরকার, সেক্ষেত্রে জেনারেটিভ এক্সপ্যান্ড ব্যবহার করে আপনার ক্লিপের ডিউরেশন আপনি বাড়িয়ে নিতে পারবেন। এআই দিয়ে কিন্তু আপনাকে নেক্সট 2 সেকেন্ডের মতন যে ক্লিপ রয়েছে সেটাকে এক্সপ্যান্ড করে দেবে। আরও হয়তো বেশি তারা সুবিধা দেবে এক্সপ্যান্ড করার, বাট বর্তমানে আপনি মাত্র 2 সেকেন্ডের মতন এক্সপ্যান্ড করতে পারবেন। এরও বেশি যদি আপনি এক্সপ্যান্ড করতে চান, অ্যাগেন আপনাকে সেটাকে রেন্ডার করে নেক্সট ইম্পোর্ট করে দেন এক্সপ্যান্ড করতে হবে। এছাড়া ইন ফিউচারে হয়তো আপনি প্রম্পটের মাধ্যমেই ক্লিপ জেনারেট করতে পারবেন টাইমলাইনে, সেই সুবিধাও চলে আসবে খুব শীঘ্রই। বাট আপাতত জেনারেটিভ এক্সপ্যান্ড ফিচারটা আপনারা উপভোগ করতে পারবেন এবং আমার মনে হয় এটা একটা গেম চেঞ্জিং ফিচার হতে পারে। অ্যাডোবি কিন্তু একটু পিছিয়েই ছিল রিজলভের কথা যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে অ্যাডোবি খুব সহজে আবার ক্যাচ আপ করে নিচ্ছে রিজলভকে। দেখা যাক এই দুই কোম্পানির যে ওয়্যার সেটা কত দূর যায়। তারা যদি এরকম কম্পিট করতে থাকে আমাদের জন্যই সুবিধা, আমরা আরও বেটার সুযোগ সুবিধা পাবো। তো এই ছিল দ্য ক্যামেরা ফাইলসের প্রথম এপিসোডের ভিডিও। আশা করি আপনাদের এই সিরিজটা ভালো লাগবে। আপনাদের মতামত কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এই সিরিজটা আপনাদের কেমন লাগলো। আপনাদের লাইক, কমেন্ট এগুলো পেলে হয়তো আরও বেশি ইন্সপায়ার্ড হব এই ধরনের ভিডিও তৈরি করতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার চলে আসবো। আনটিল দেন, গুড বাই।